এবার নারায়ণগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের বাগানবাড়ি জব্দ, শনিবার পর্যন্ত থাকবে ইউপি সদস্যের জিম্মায়। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত ইতিহাস জানার আহ্বান। ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধু, বললেন ওবায়দুল কাদের। দেশের অগ্রযাত্রায় যন্ত্রণা হয় অনেকের। শিক্ষকদের কর্মবিরতিতে এখনো অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, আলোচনা চান আন্দোলনকারীরা। উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি, কয়েক জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপের সাথে গোল্ড রাশে সামিল, চীন, ভারত, জাপানও লক্ষ্য, চাঁদে স্থায়ী বসতি এবং জ্বালানি স্টেশন তৈরি। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠার উপর নির্মিত ডুপ্লেক্স বাগান বাড়িটি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপপরিচালক মইনুল হাসান রৌশনীর নেতৃত্বে একটি দল শনিবার বিকেলে রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকার লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে। স্থানীয়রা এতদিন কোনো কথা না বললেও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে অনেকে বাড়ির ফটকে এসে জড়ো হন। তারা জানান, 8 বছর আগে এই এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে 1,83,00,000 টাকায় 55% জায়গা কেনেন বেনজির। তারপর বছর 4 আগে ওই বাড়িটি নির্মাণ করা হয়। প্রায় সময় এই বাড়িতে রাত যাপন করতেন সাবেক পুলিশ প্রধান। বাসা যারা নাকি দেখশুন করে জিজ্ঞেস করলে এরা বলতো যে ওনার ওয়াইফ। আবার মেয়ে দুইটা জিজ্ঞেস করলাম যে এই দুইটা কে, বললো এর মেয়ে। মাঝে মধ্যে আসতো, নিয়েও আসতো, আবার সারও আসতো। ওনার যে গার্ড কিছু সরকারি বাহিনীও থাকতো, পুলিশের সোর্সের লোকজন থাকতো। তো শুনেছি যেটা বেনজির সাহেবের বাড়ি আর কি। আইসা হেরা আনন্দ ফুর্তি কইরা যায়, ওই কিছু করে হেরা চলে যায়, এখন মতন হেরা। 1.5 মাস যাবত আছি দেখাশোনা করতে, কুকুর আছে, পাখি আছে, ওদের দেখাশোনা করতে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশ ক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশে বাড়িটি ক্রয় করা হয়েছে। নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। দোতলা ভবনটিতে কিছু কুকুর ও পাখি রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। প্রকৃত ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তফসির হাসান। 2 দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি আসেন গিমারডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই আঙিনাতেই 7 বছর বয়সে পড়াশোনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিদ্যাপীঠে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন
কন্যা শেখ হাসিনা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। আন্তরিক সময় কাটান শিশুদের সাথে। পরে প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া, আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। ৭৫ বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে, যা সব মানুষেরই জানা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরার জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। 7 বছর বয়সে ভর্তি হয়ে যে স্কুল থেকে হয়েছেন বঙ্গবন্ধু, হয়েছেন বিশ্ব নেতা, সেই স্কুলেই পরম্পরায় শিক্ষা নিচ্ছেন হাজারো শিক্ষার্থী। বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেই এই শিক্ষার্থীরা হয়ে উঠবেন এক একজন দেশ গড়ার কারিগর। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন সরকার প্রধান। ফুল দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৩ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখানে রয়েছে ৭১টি দোকান, 2টি কমিউনিটি সেন্টার, বাণিজ্যিক ফ্লোর। এর পাশাপাশি ভিভিআইপিদের থাকার স্থানও রয়েছে এ মার্কেটে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আর জুলাই 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে যুগান্তকারী বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। অগ্রাধিকার পেতে যাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু। সফরে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে সবচেয়ে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত 10 বছরে 4 বার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এরপর বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি সামলানোর আগেই বৈশ্বিক যুদ্ধের কারণে যে সামষ্টিক অর্থনৈতিক চাপ রয়েছে, তা থেকে উত্তরণে চীনের কাছ থেকে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ও অর্থনীতিই হবে এবারের সফরের অগ্রাধিকার। 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে চীনের কাছ থেকে বাণিজ্য সহায়তা ও বাজেট সহায়তার আওতায় ঋণ, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, ব্লু ইকোনমি, মুক্ত বাণিজ্য চুক্তির সমীক্ষার ঘোষণা ও একাধিক সেতু নির্মাণ ও সংস্কার প্রসঙ্গ রয়েছে। এবারের সফরের বিশেষ দিকটি হবে আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য চীনের $700 কোটি সমপরিমাণ প্রায় 5040 কোটি ইউয়ানের বেশি ঋণ। এর মধ্যে বাণিজ্য সহায়তার আওতায় 500 কোটি ও বাজেট সহায়তার আওতায় $200 কোটি সমপরিমাণ অর্থ স্থানীয় মুদ্রায় বাংলাদেশকে ঋণ দেওয়ার কথা রয়েছে চীনের। বিজনেসে আমাদের অগ্রগতি হবে, এবং আমরা ডলার উপরে যে প্রেশারটা আমাদের এখন আছে, যে রিজার্ভ নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমরা প্রচুর একটা ভালো পর্যায়ে যেতে পারবো, যেখানে আমরা বলতে পারি যে বিশেষ করে চায়নার সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স, সেখানে কিন্তু কমে আসবে। এবং আমরা আশা করতেছি অচির ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন জিনিস যাচ্ছে। এটা হলো বিভিন্ন দেশ কিন্তু এখন চায়নার প্রতি এম্বার্গো দেওয়া, সেখানে তারা সরাসরি কোনো প্রোডাক্ট পাঠাতে পারে না। সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি একটা রি-এক্সপোর্ট জোন করতে পারি বাংলাদেশে, দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফর দ্য বিজনেস।
চীন থেকে পণ্য আমদানি করতে বাংলাদেশকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ইউয়ান ব্যবহার করতে পারলে ডলার সাশ্রয় হবে। যে আমাদের এখানে চাইনিজ বিনিয়োগের বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার জন্য এখানে আমাদের বিভিন্ন আইন, বিশেষ করে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের এখানে আমাদের শিল্প কলকারখানার যে অবস্থান, এটার জন্য আমরা যে কাজগুলো করছি, এটার একটি সফল পরিণতি ইম্পোর্টের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজের ক্ষেত্রে আমরা চায়নার একটা বড় ধরনের। সুতরাং এই সফরে আমরা মনে করি এই দুটি ক্ষেত্রে আমরা আমাদের একটি নতুন মাইলস্টোন আমরা দাঁড় করাতে পারবো। আমরা বলে আসছিলাম যে চাইনিজ ইউএন দিয়ে যদি আমরা আমাদের এলসিগুলো করতে পারি, তো এটার জন্য চাইনিজ একটি ব্যাংকের এইখানে প্রয়োজন। সফরে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলেও আশা ব্যবসায়ীদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু এবং চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে সহ দেশের উন্নয়নে অনেকের যন্ত্রণা হয়। মাহমুদ হাসানের প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের পার্টনারশিপ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায়। আর এইসব সমাধান কেন হয়েছে? 25 বছরের মৈত্রী চুক্তি। এই চুক্তিকে তারা বলছে গোলামির চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি। খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরি। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। ওবায়দুল কাদের জানান, দেশের উন্নয়নের জন্য যেখানে সাহায্য দরকার সেখান থেকে সাহায্য নেওয়া হবে। মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে এসব নিয়ে অনেকের যন্ত্রণা হয়। তাদের মন্তব্যের কোনো জবাব দিতে চান না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মেরুদণ্ডহীনটা নত জানু বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনোদিনও নত জানু হবে না। গত 16 বছরে বাংলাদেশ বদলে গেছে। সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলও বদলেছে। শেখ হাসিনার সরকার থাকলে সব সমস্যার সমাধান হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পাহাড়ের হাসি কান্নার সঙ্গে আমরা আছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পেনশন নিয়ে আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। সকালে বুয়েটে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। আন্দোলনের 6ষ্ঠ দিনে দেশের 39টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। 6ষ্ঠ দিনের মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তাদের দাবি, প্রত্যয় স্কিম বাতিল করে আগের ধারা অব্যাহত রাখা। শিক্ষকরা বলেন, কিছু মানুষ সরকারকে ভুল বুঝিয়ে প্রত্যয় কর্মসূচির মধ্যে নেওয়ার চেষ্টা করছে। ক্লাস, তারপর পরীক্ষা এগুলো বন্ধ করে আন্দোলন করতে হচ্ছে, এটাই তো অত্যন্ত দুঃখজনক। কারণ এই পর্যায়টা গেলে এটা বিশ্ববিদ্যালয়ের সবার জন্যই ক্ষতিকর, শিক্ষকদের জন্য ক্ষতিকর, ছাত্রদের জন্য ক্ষতিকর, ওভারঅল দেশের জন্য এটা ক্ষতিকর। কিন্তু এই পর্যায়ে যেতে হয়েছে, তো আমরা আশা করব এটা খুব দীর্ঘায়িত হবে না এবং এ ব্যাপারে সরকার সদয়ভাবে দেখবেন। আগামী দিনের যে প্রজন্ম যারা শিক্ষকতাকে ভালোবাসে, শিক্ষকতায় যোগদান করতে চায়, যারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে চায়, তাদেরকে অনুৎসাহিত করবে। আমাদের এই আন্দোলন অবশ্যই চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে। 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এই প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করার কারণে আগামী দিনে উচ্চশিক্ষা একটি বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ কোনো মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করবে না। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঐক্যবদ্ধভাবে তাদের এই ন্যায্য দাবিতে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে দেন, উচ্চশিক্ষাকে বাঁচান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে আন্দোলন করছে আগামী দিনের সোনার বাংলার জন্য। প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা স্বতন্ত্র বেতন স্কেলে যাব এবং আমাদের আত্মমর্যাদার জন্য আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, আমাদের যেই গ্রেড সুপার গ্রেডের শিক্ষকদের অন্তর্ভুক্তি যেটি 2015 সালে প্রতিশ্রুতি ছিল, সেটি আমাদেরকে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন করতে হবে। এই তিনটি দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে প্রত্যয় কর্মসূচি বাতিলের দাবিতে শিক্ষকদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফেডারেশনও অবস্থান কর্মসূচি পালন করছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবকটি নদ নদীর পানি বেড়েছে। ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী অবস্থায় মানবতার দিন যাপন করছেন বন্যা কবলিতরা। বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধা ও বগুড়া সহ বেশ কটি জেলার স্কুলে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মহিমা পলির রিপোর্ট। বগুড়ায় প্রবল বৃষ্টিতে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়েই চলেছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দির ইছামারা, হাটশেরপুর, কর্ণিবাড়ি, সোনাতলার সুজাইতপুর এবং ধনুটের শহরাবাড়ি বাঁধের 1000 মিটার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সোনাতলা উপজেলার 20টিরও বেশি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। 85 হেক্টর ফসলি জমি এখন পানির নিচে। জেলা প্রশাসক স্থানীয় সংসদ সদস্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে 50 মেট্রিক টন চাল বিতরণ করেন। আমরা সরকারের কাছ থেকে ইতিমধ্যেই বগুড়া জেলার জন্য আমরা 10 লক্ষ টাকা পেয়েছি। 500 মেট্রিক টন আমরা জিআর চাল পেয়েছি এবং 500 প্যাকেট আমাদের শুকনো খাবার পেয়েছি। যতদিন বন্যা আছে ততদিন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের সরকার সজাগ আছে, সচেতন আছে, উনি মনিটর করছেন। অবশ্যই এই এলাকার নদীর যে কাজ সেটা কিন্তু চলমান আছে। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার 31টি ইউনিয়ন। ঘরের ভিতরে এক কোমর পানি, ঘরের ভিতরে থাকতে পারি না, চল নিয়ে বাইরে আসিয়া। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহর রক্ষাবাদের হার্ড পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। না কাজ করার কারণে আমাদের এলাকা ভাঙ্গে চিরা সুরমার ভাড়া দিতেছে। এরা সরকার থেকে যদি উদ্যোগ ভালো করে না নেয় তাহলে আমাদের এগুলো থাকবো না, আমাদের বাড়িঘর সব শেষ হবে। নদীর পানি বাড়ার সাথে তীব্র হচ্ছে ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরের হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে যমুনায় বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। টাঙ্গাইলে ঝিনাই এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী প্রায় 1.25 লাখ মানুষ। সংকট রয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির। 4-5 দিন ধরে বাড়িতে পানি উঠছে, এপাশে বৃষ্টি, সমানে পানি বাড়তেছে। এখন গরু বাছুর, হাঁস মুরগি এগুলো নিয়ে কোথায় মানুষেরা কোথাও যাবে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় খাদ্য সংকটে বন্যা কবলিতরা। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বন্যা দুর্গত এলাকা থেকে। উপজেলার গ্রামীণ সড়কগুলো তলিয়ে থাকায় দুর্গম এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। ভাই আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 1 মাস হয়ে গেছে পানিবন্দী 3 ধাপে। প্রথম ধাপ গেছে মোটামুটি যান রক্ষা হয়েছিল, দ্বিতীয় ধাপ আবার আলহামদুলিল্লাহ আমরা পানি একটু কম ছিল, তৃতীয় ধাপ আইয়া প্রথম ধাপ থেকে বেশি। মহিমা পলি, 21 টেলিভিশন।
মহাকাশের অজানা রহস্যের জট খোলা বা খনিজ সম্পদ খোঁজাই শুধু নয়, চাঁদে স্থায়ী বসতি এবং জ্বালানি স্টেশন তৈরি করাই এখন লক্ষ্য। এজন্যই যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের পাশাপাশি চীন, ভারত, জাপানের মতো দেশে মহাশূন্যে আধিপত্য বিস্তারের চেষ্টা। একে স্বর্ণের খনি দখল বা গোল্ড রাশের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। 21 স্পেশালে বাকিটা জানাচ্ছেন আশরাফ শুভ। এ পর্যন্ত প্রায় 150 চন্দ্র অভিযানের মধ্যে শতাধিকে সফলতা এসেছে। এইসব অভিযানের সুবাদে চাঁদের পরিবেশ, রাসায়নিক গঠন, তাপমাত্রা, বিকিরণ সহ ভূতাত্ত্বিক তথ্য এসেছে মানুষের সামনে। চাঁদের মাটি পাথর পরীক্ষা করে জানা গেছে সৌরজগতের সৃষ্টি থেকে বিবর্তনের ইতিহাসও। চন্দ্র অভিযানের সবশেষ সাফল্য হিসেবে 2018 সালে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় জমে থাকা পানি বা বরফের সন্ধান পান বিজ্ঞানীরা। এরপর থেকেই আগ্রহ বাড়ে পরাশক্তিগুলো। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর ম্যাকডোয়েল মনে করেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো শক্তিশালী দেশগুলোর মূল লক্ষ্য এখন চাঁদে অভিযাত্রীদের বসবাসের ঘাঁটি স্থাপন করা। তবে এসব ছাপিয়ে দক্ষিণ মেরুতে সন্ধান পাওয়া পানির উৎসের দিকেই এখন সবার নজর। বিজ্ঞানীরা চাঁদে এমন একটি স্থায়ী ঘাঁটি তৈরি করতে চান যেখান থেকে মঙ্গল গ্রহ সহ অন্যান্য উপগ্রহ মহাকাশযান পাঠানো যায়। মহাকাশযানের জ্বালানি সংগ্রহ সহ নভোচারীদের থাকার ব্যবস্থাও করতে চায় শক্তিশালী দেশগুলো। পৃথিবীর তুলনায় চাঁদ থেকে কোনো মহাকাশযান পাঠাতে কম জ্বালানির দরকার হবে। এরই মধ্যে চন্দ্রপৃষ্ঠের পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন ভেঙে মহাকাশযানের জন্য জ্বালানি তৈরির প্রযুক্তিও আবিষ্কার হয়ে গেছে। অনেক খনিজ দ্রব্য ছাড়াও হিলিয়াম-3 নামের বিরল বস্তুর সন্ধানও মিলেছে চাঁদে, যাকে অফুরন শক্তির উৎস বলছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বুকে এর অস্তিত্ব না পাওয়া গেলেও চাঁদে 11 লাখ মেট্রিক টন হিলিয়াম-3 মজুদ আছে, যা 10,000 বছর মানব সভ্যতাকে চলার শক্তি দিতে পারে। তাই তো মহাকাশ নিয়ে এই প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা এই প্রতিযোগিতার নাম দিয়েছেন সেকেন্ড স্পেস রেস। এরই মধ্যে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। আবারও চাঁদে মানুষ পাঠাতে চায় দেশটি। পানির খোঁজে দক্ষিণ মেরুতে নারী সহ 4 নভোচারীকে পাঠানোর পরিকল্পনা নাসার। চাঁদে স্থায়ী নিবাস গড়তে ব্যস্ত ইউরোপ, রাশিয়া ও ভারতের মহাকাশ সংস্থাগুলো। এছাড়া 2035 সালের মধ্যে চাঁদে একটি যৌথ ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে চীন ও রাশিয়া। আশরাফ শুভ, 21 টেলিভিশন। যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানান। এরপর পিজিআর-এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে পিজিআর-এ কর্মরত সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় পিজিআর সদস্যদের শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে দিতে হবে। আপনাদের একাগ্রতা, শৃঙ্খলাবোধ এবং সর্বোপরি কর্তব্যের প্রতি সচেতনতা ও দক্ষতা আমি মুগ্ধ। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিসমূহের সাথে বিএনপি একমত। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। রাজধানীর বেইলি রোডে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পাহাড়ি ফল মেলা। অর্গ্যানিক এসব ফল বিক্রির পাশাপাশি প্রদর্শনীয় করা হচ্ছে। বিক্রেতারা বলছেন, পাহাড়ি এসব ফল তারা এখনও বাণিজ্যিকভাবে আবাদ শুরু হয়নি। মাহমুদ হাসানের প্রতিবেদন।
রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে সপ্তাহব্যাপী পাহাড়ি ফল মেলা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে ফল নিয়ে মেলায় এসেছেন বিক্রেতারা। মেলায় নজর কেড়েছে রেড আইবেরি ও ব্রুনাই কিংয়ের মতো বিশাল আকৃতির আম। জাপানের মিয়াজাকির মতো দামি আমও মিলবে এখানে। পাহাড়ি ফলগুলো একদম আবহাওয়া এবং মাটি চাষাবাদের জন্য খুব উর্বর। আর আপনারা আর একটা জানেন, প্লেনে যেমন সাতক্ষীরা ওরা অনেক সময় আমগুলো পাকানোর জন্য কিছু কেমিক্যাল ইউজ করে থাকে। পাহাড়ে কিন্তু এটা কোনো কিছু ইউজ করে না, এটা প্রাকৃতিকভাবে পাকে। এটা হচ্ছে ব্রুনাই কিং বলে, এটা সাইজে অনেক বড় হয় আর এটা 3 কেজি ওজন হতে পারে একটা বড় আম। ড্রাগন ফল, লটকন, আনারস, কলা, কাঁঠাল সহ অন্যান্য ফলও পাওয়া যাচ্ছে এই মেলায়। পাহাড়ের মাটির উর্বরতা সমতলের তুলনায় বেশি হওয়ায় এসব এলাকার ফল অনেক রসালো এবং সুস্বাদু। ফলের মধ্যে হয়তো মিষ্টিটা একটু ভিন্ন, দেশীয় এখানকার ফলের মধ্যে একটু ভিন্নতা আছে, স্বাদটা একটু মানে আলাদা। এখানকার আপনার মাটির গুণাগুণ হচ্ছে পটাশিয়ামের পরিমাত্রা হচ্ছে বেশি থাকে আর কি নর্মালি। তো আপনার যে কোনো ফলই হচ্ছে একটু সুস্বাদু বা মিষ্টি হয় আর কি। এইগুলো সাইজগুলো বড়র কারণটা হলো মেইনলি আমাদের মাটিগুলো উর্বর। পাহাড়ি চাষিরা বলছেন বাণিজ্যিক চাষাবাদের মাধ্যমে পাহাড়ের এসব ফল বাজারজাতের চেষ্টা করছেন তারা। আমরা যেটা করছি ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে, এটা কিছু আছে কৃষি পরামর্শ নিয়ে আমরা নিজের উদ্যোগে করতেছি ফলগুলো। মেলা চলবে চলতি মাসের 12 তারিখ পর্যন্ত। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে 222 কোটি টাকা ব্যয়ে স্থানীয় বাঁধের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাঁধটিতে সুবিধা পাবেন নদী ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙন কবলিত জনপদ মাদারীপুরের শিবচর। আড়িয়াল খাঁর ভাঙনে গত 1 দশকে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল ও হাটবাজার। নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। বর্ষার পানি বাড়লে আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। শিবচর উপজেলার বহেরাতলা, শিরোয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীরচর ইউনিয়নকে রক্ষায় নির্মিত হচ্ছে 6.5 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ। নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এ অঞ্চলের মানুষ। যখন এই নদী বাঁধ দেশে এখন আবার পাথর হালাইতেছে, আমরা এতে খুব ভালো আছি। আল্লাহ আমাকে বাঁচাই রাখতেন, নইলে আমরা কোনোরকম থাকতে আসতাম না, বিলীন হয়ে যেতাম। মনে করেন এই এখন যে বেড়িবাঁধ হইতে আছে, যাদের সম্পদ আছে তাদের খুব ভালো হবে। হ্যাঁ, কেন আর পরবর্তীতে আর ভাঙবে না। 4বার নদী ভাঙছে, স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, সব নদীতে ভেঙে নিয়ে গেছে এবং প্রত্যেক বর্ষায় 4-5 জন পোলাপানও এই নদীতে নিয়ে যেত। মানুষের হাঁটতে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে, মানে খুবই সুবিধা। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 80%। পদ্মা সেতু ঘিরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকেও রক্ষা করবে বাঁধটি। আমজনের আর রিলোকেট করা লাগবে না এবং আশেপাশের যে সব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টগুলো আরও সিকিউর হবে। আর যথাযথ মান রক্ষা করে নির্ধারিত মেয়াদ আগামী জুনের আগেই কাজ শেষে আশাবাদী ঠিকাদার। প্রথম দিনে ব্লক টেস্টে পাঠানো হয় সোজাসুজি, সেখান থেকে ব্লক টেস্ট করে রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়। কাজ থেকে শেষের দিকে প্রায় আগামী 25 সালের মে মাসের মধ্যে ইনশাআল্লাহ সবটুকু কাজ শেষ হয়ে যাবে। বাঁধটিকে টেকসই ও স্থায়ী করে গড়ার আহ্বান শিবচরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। রাজধানীর খালগুলোর টেকসই পুনরুদ্ধার না হলে জলাবদ্ধতা সংকটে সুরাহা হবে না। তবে এবার খাল দখলমুক্ত করতে প্রভাব বা কোনো চাপকে আমলে নেওয়া হবে না। আগামী মাসে জিলানি, মান্ডা, শ্যামপুর, কালুনগর খালের চূড়ান্ত সীমানা নির্ধারণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীতে একটি সেমিনারে মেয়র শেখ ফজলে নূর তাপস দখলদারদের উদ্দেশ্যে বলেন, জোর জবরদস্তিতে বহু বছর কাটিয়েছেন, এবার প্রজন্মের সুন্দর ভবিষ্যতের প্রয়োজনে দখল ছাড়তে হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অতি ভারী বৃষ্টির পর পানি আধা ঘন্টার বেশি সময় জমে থাকলে সেটিকে জলাবদ্ধতা ধরা হয়। দক্ষিণ ঢাকায় এমন পয়েন্ট 161টা, যার 136টা সংশোধন করা হয়েছে। নতুন চিহ্নিত হয়েছে আরও 50টি। শহরের বক্স কালভার্ট, নর্দমা ও 11টি খাল কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়ার পরও জলাবদ্ধতা মুক্ত করা যায়নি।
খালের বড় একটা অংশ দখলমুক্ত না হওয়া, অপরিকল্পিত নগরায়ন, স্লুইস গেটগুলোর কার্যকারিতা না থাকা এবং পানি উন্নয়ন বোর্ডের খালগুলোর হস্তান্তর না হওয়াকে দুষলেন সেমিনারের বক্তারা। এই যে বিজিএমইর ভবনটা যে ভাঙলেন হাতের জেলের ভিতরে, আপনারা কি একদিন গিয়ে দেখেছেন হাতের জেলের ওই জায়গাটার এখন কি অবস্থা? এটার অর্ধেক নাই এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য। তাহলে আপনি ভবনটা ভাঙলেন কেন 200 কোটি টাকা? বলা হলো শহরের প্রায় সব আবাসন কোম্পানি হয় নদী নয়তো খাল দখল করে প্রতাপের সাথে ব্যবসা করে যাচ্ছে। কমপক্ষে 13টি সংস্থার সাথে সমন্বয় করে নগর কর্তৃপক্ষের দায়িত্ব পালনকে সাংঘর্ষিক বলছেন কেউ কেউ। প্রকল্প বাস্তবায়ন এবং এটার মনিটরিং ইভালুয়েশন প্রক্রিয়ায় কিন্তু আমাদের এই পরিকল্পনাবিদরা সহযোগিতা করতে পারে। আর খাল উদ্ধার করেই করবেন কি? খালের পারে রাজুকের ওই দুর্নীতিবাজ কর্মকর্তাটা একটা 14তলা ভবনের অনুমতি দিয়ে দিয়েছে। কি করবেন আপনি? সিটি কর্পোরেশন কি করবে? নগরপিতা জানালেন, খাল দখলমুক্ত করতে পারলে এ শহর বিশ্বের অন্য যে কোনো উন্নত শহরের মতোই সুন্দর হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি খাল, জিরানি, মান্ডা, শ্যামপুর এবং কালুনগর, এই 4টি খাল নিয়ে ইতিমধ্যে একমেক থেকে আমরা একটা প্রকল্প অনুমোদন পেয়েছি। বর্ষা মৌসুমে উন্নয়নের নামে রাস্তাঘাট খোঁড়াখুড়িরও সমালোচনা করা হয় ইউটিলিটিস রিপোর্টারদের সংগঠন ডোরা আয়োজিত এই সেমিনার থেকে। এই প্রভাব এবং চাপ এবং প্রতিবন্ধকতা দূরীকরণে আপনাদের সকল সহযোগিতা একান্তই কাম্য। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। ঢাকার একটি অভিজাত হোটেলে হয়ে গেল বিমা প্রতিষ্ঠানগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ক্যামেলকো সম্মেলন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আয়োজনে ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্যামেলকোদের সংগঠন আইসিসিএবির ব্যবস্থাপনায় সম্মেলনের উদ্বোধন করেন বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন আইসিসিএবি এর সভাপতি ও ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস। বিএফআইইউ এর উপপ্রধান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আইডিআর এর সদস্য মোহাম্মদ দলিল উদ্দিন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। সম্মেলনে ছিলেন ন্যাশনাল লাইফের সিও মোহাম্মদ কাজিম উদ্দিন সহ লাইফ ও নন লাইফ বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তারাও। দেশের ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। রাজধানীতে পুরনো জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় বেলা 11টায় অনুষ্ঠিত হয় জিয়ার জানাজা। এ সময় দেশসেরা এই দাবাড়ুর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, দাবা ফেডারেশন ও তাইকোয়ান্দো ফেডারেশন। এছাড়া দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের আরও অনেকে। আনুষ্ঠানিকতা শেষে জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের তাজমহল রোডে। সেখানে বাবার কবরের পাশে অন্তিম শয়ানে শায়িত করা হয় জিয়াউর রহমানকে। গতকাল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন হঠাৎ মৃত্যুবরণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার নারায়ণগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের বাগানবাড়ি জব্দ, শনিবার পর্যন্ত থাকবে ইউপি সদস্যের জিম্মায়। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত ইতিহাস জানার আহ্বান। ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধু, বললেন ওবায়দুল কাদের। দেশের অগ্রযাত্রায় যন্ত্রণা হয় অনেকের। শিক্ষকদের কর্মবিরতিতে এখনো অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, আলোচনা চান আন্দোলনকারীরা। উত্তরের বন্যা পরিস্থিতির অবনতি, কয়েক জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।